আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যতগুলো ম্যাথ করাইছি সবগুলো ছিল বাচ্চা বাচ্চা ম্যাথ, ওগুলো জাস্ট এমনিতে বইলে আসলেই হইতো, সহজে অত এক্সপ্লেন করার কিছুই ছিল না। আসলে মূল এক্সপ্লেনেশন বা বড় একটা ম্যাথ হচ্ছে প্রবলেম 6.18। কিন্তু আগের ম্যাথগুলো এত এক্সপ্লেন করা হয়েছে বা এত ডিসক্রিপটিভলিভাবে ছোটো ছোটো ম্যাথগুলো শিখে হয়েছে যে এই বড় ম্যাথ এখন পানি ভাত হয়ে যাবে, ঠিক আছে? সো সবাই হচ্ছে কোয়েশ্চেনটা একটু নিজে থেকে ফার্স্টে পড়ে নাও, পজ করো, আমি কোয়েশ্চেনটা পড়তেছি না, সবাই পজ করো, পজ করে কোয়েশ্চেনটা পড়ো, আমি পড়তেছি না। আচ্ছা, সো তোমাদের কোয়েশ্চেন যদি পড়া হয়ে যায় তাহলে এখন হচ্ছে আমরা ডিরেক্ট একটু অ্যান্সারে চলে যাব যে অ্যান্সারটা কীভাবে করছে। হ্যাঁ, আচ্ছা, সো এই জায়গায় কাহিনীটা হচ্ছে কি 3টা বছর। হ্যাঁ, অ্যাবজর্পশন কস্টিংয়ে যে 3টা বছর, আমার ডেটা এখানে 3 বছরের ডেটা দেওয়া, ভেরিয়েবল কস্টিংয়ে যে 3 বছরের ডেটা দেওয়া, কোনো অসুবিধা নাই ভাই, কোনো অসুবিধা নাই, আমাদের কাহিনী সেম। হ্যাঁ, যেমন অ্যাবজর্পশন কস্টিংয়ে কী হবে, অ্যাবজর্পশন কস্টিং বলো, ভেরিয়েবল কস্টিং বলো, যাই বলো না কেন, যাই বলো না কেন, এই যে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই 3টা জিনিস ভাই সব জায়গায় কমন, সব জায়গায় কমন। শুধু কমন না কোন জায়গায় কমন না, এই ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা, যেটা আমরা জানি যেটা ভেরিয়েবলে আসে না কিন্তু অ্যাবজর্পশনে আসে। এখন প্রশ্ন হচ্ছে যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড আসলে কত টাকা এবং এইখানে এই ইউনিটগুলো কীভাবে বের করলো। আচ্ছা, আমরা দেখি। আচ্ছা, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড এখানে হচ্ছে 9,60,000 টাকা। কত টাকা? 9,60,000 টাকা। আমরা পার ইউনিটে বের করতে চাই, আমার 3টা বছর, তো দেখতে হবে এই 9,60,000কে ভাগ দিব তো, তাই না? প্রতি বছরের প্রোডাকশন কত? যেমন প্রথম বছরের প্রোডাকশন 60,000, সেকেন্ড বছরের প্রোডাকশন 75,000, থার্ড বছরের প্রোডাকশন কত? 40,000। তো প্রথম বছর 9,60,000 ডিভাইডেড বাই 60,000, দ্বিতীয় বছর 9,60,000 ডিভাইডেড বাই 75,000, তৃতীয় বছর 9,60,000 ডিভাইডেড বাই 40,000। এই হচ্ছে কাহিনী। আচ্ছা, এইভাবে হচ্ছে আমরা প্রোডাক্ট কস্টিংয়ের প্রাইমারি যে ছকটা, সেই ছকটা করে ফেললাম। ওকে, এবার আমরা ইনকাম স্টেটমেন্টে যাব। সো ইনকাম স্টেটমেন্ট ফার্স্টে, এটা হচ্ছে ভেরিয়েবল কস্টিং মেথডের ইনকাম স্টেটমেন্ট। তো ভেরিয়েবল কস্টিং মেথডের ইনকাম স্টেটমেন্টটা কীভাবে করে? সেল থেকে আমরা জানি, সেল থেকে ভেরিয়েবল, সকল ভেরিয়েবল কস্ট বাদ দেয়, তারপর কন্ট্রিবিউশন মার্জিন থেকে সকল ফিক্সড কস্ট বাদ দিতে হয়, এটা আমরা জানি। আচ্ছা, সো জানি, আমরা একটু দেখি এখানে কেমনে করছে। প্রথমে সেল প্রত্যেক বছরের সেলের হচ্ছে কোয়ান্টিটি দেওয়া আছে এবং সেল প্রাইস দেওয়া আছে, প্রত্যেক বছরের সেল আমরা বের করে নিছি। আচ্ছা, এরপর অল ভেরিয়েবল কস্টের মধ্যে প্রথমটা কস্ট অফ গুডস সোল্ড। হ্যাঁ, কস্ট অফ গুডস সোল্ড, যে কয়টা আমরা সেল করছি, কস্ট অফ গুডস সোল্ড কোন মেথড? ভেরিয়েবল কস্টিং মেথড। আচ্ছা, ভেরিয়েবল কস্টিং মেথডে প্রোডাক্ট কস্ট প্রত্যেক বছর কত করে? 36 করে, প্রত্যেক বছর 36 করে। হ্যাঁ, সো তাহলে সিম্পল কথা, আমরা হচ্ছে প্রথম বছর যে কয়টা সেল করছি, ওই সেলের সাথে এই 36 গুণ দিলে 21,60,000। ইয়ার 2তে যে কয়টা সেল করছি সেটার সাথে 36 গুণ দিলে 18 লক্ষ। ইয়ার 3তে যে কয়টা সেল করছি সেটার সাথে 36 গুণ দিলে 23,40,000। প্রতি বছরে কয়টা করে সেল করছি কোয়েশ্চেনে দেওয়া আছে। আচ্ছা, কোনো অসুবিধা নেই। এরপর আমরা জানি কি সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাদ দিতে হবে। হ্যাঁ, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ দেওয়া আছে প্রতি ইউনিটে কত, সেটা কোয়েশ্চেনে দেওয়া আছে। তো সিম্পল, হ্যাঁ, ইয়ার 1-এ যতগুলো সেল করছি সেটার সাথে ওইটা গুণ দিয়ে বসাই দিব 1,20,000। ইয়ার 2-তে যে কয়টা সেল করছি ওইটার সাথে ওই ইউনিট গুণ দিয়ে বসাই দিব, এবার সুন্দর মতো আসবে। আচ্ছা, তারপর কন্ট্রিবিউশন মার্জিন আসবে, এরপর ফিক্সড কস্ট। হ্যাঁ, ফিক্সড কস্ট ধামাধাম 9,60,000 আর 2,40,000 করে বসাই দিচ্ছি, ধামাধাম। হ্যাঁ, এই যে আমরা যদি এখানে তাকাই, আচ্ছা কি হলো, হ্যাঁ, আমরা যদি এই যে তাকাই, এই যে 9,60,000 ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 9,60,000 ধামাধাম। হ্যাঁ, এবং সেলিং অ্যাডমিনিস্ট্রেশন 2,40,000 ধামাধাম বসাই দিছি, ধামাধাম বসাই দেওয়ার পর আমাদের মোটামুটি ভেরিয়েবল কস্টিং মেথডের ইনকাম স্টেটমেন্টটা শেষ। এবার আমরা আসি অ্যাবজর্পশন কস্টিং মেথডের ইনকাম স্টেটমেন্ট। সো অ্যাবজর্পশন কস্টিং মেথড ইনকাম স্টেটমেন্ট কীভাবে করে? হ্যাঁ, আচ্ছা, তো সেলস রেভিনিউ যেভাবে বের করার কথা আমরা সেইভাবে সেলস রেভিনিউ বের করছি। এবার হচ্ছে সিওজিএস এর দিকে সবাই একটু খুব ভালো করে আমরা তাকাই। হ্যাঁ, সিওজিএস। আচ্ছা, সিওজিএস প্রথমত ইয়ার 1-এ বিগিনিং কোনো ইনভেন্টরি নাই। আচ্ছা, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, কয়টা ম্যানুফ্যাকচার করছি ইয়ার 1-এ? দেখবা 60,000টা ম্যানুফ্যাকচার করছি, তাহলে এই 60,000-এর সাথে ম্যানুফ্যাকচারিং কস্ট কত? অ্যাবজর্পশন মেথডে ম্যানুফ্যাকচারিং কস্ট কত? অ্যাবজর্পশন মেথডে প্রোডাক্ট কস্ট হচ্ছে প্রথম বছর 52 টাকা। প্রথম বছর কত টাকা? 52 টাকা।
তাহলে প্রথম বছর আমরা 60,000-এর কই সরি এটা না, হ্যাঁ প্রথম বছর আমরা কি করব, যতটুকু ম্যানুফ্যাকচার করছি 60,000-এর সাথে ওই 52 গুণ করব। প্রথম বছরের ম্যানুফ্যাকচার গুণ প্রথম বছরের প্রোডাক্ট কস্ট। তাহলে দ্বিতীয়টা কেমন বের করবো, দ্বিতীয় বছরের ম্যানুফ্যাকচার 75,000 এবং দ্বিতীয় বছরের প্রোডাক্ট কস্ট, দ্বিতীয় বছরের প্রোডাক্ট কস্ট কত আমরা একটু দেখে আসি, এই যে 48.8 অ্যাবজর্পশন কস্টিং মেথডে। আচ্ছা সো এইভাবে হচ্ছে তৃতীয় বছরেরটাও আমাদের বাই করা লাগবে। গেল সিওজিএস বের করছি, তারপর হচ্ছে এন্ডিং ফিনিশড গুডস, হ্যাঁ এন্ডিং ফিনিশড গুডস কত করে, হ্যাঁ সেইমভাবে হচ্ছে যে আচ্ছা এন্ডিং ফিনিশড গুডস হচ্ছে ইয়ার ওয়ানে নাই, ইয়ার ওয়ানে 60,000টা প্রডিউস কইরা 60,000টা ম্যানুফ্যাকচার করে 60,000টাই সেল করছে, হ্যাঁ সো ইয়ার ওয়ানে বিগিনিং ইনভেন্টরিও নাই, ক্লোজিং ইনভেন্টরিও নাই, ঠিক আছে। আচ্ছা আমরা একটু গেস করি, বলো তো ইয়ার ওয়ানের তাহলে নেট প্রফিট, হ্যাঁ এই যে অ্যাবজর্পশনের নেট প্রফিট এবং এবং ভেরিয়েবলের নেট প্রফিট সেম হবে নাকি ভিন্ন হবে? দুইটা মেথডের তো ইনকাম স্টেটমেন্ট, দুই মেথডের ইনকাম স্টেটমেন্ট অনুযায়ী প্রথম বছরের নেট ইনকামগুলো কি ভিন্ন হবে নাকি সেম হবে? সেম হবে। কারণ কি? কারণ আমরা আগের ম্যাথে দেখছিলাম যে কেন আসলে ভিন্ন হয়, নেট প্রফিটটা ভিন্ন হওয়ার কারণটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা যখন কি হয়, যখন এই এন্ডিং ফিনিশড গুডস দিয়ে বাদ হইয়া যায় তখনই গ্যাঞ্জামটা লাগে, তাই না? আমরা কিন্তু আগের ম্যাথে দেখছিলাম, কিন্তু এইবার যেহেতু কোনো ভেজাল নাই এই জন্য দুইটা মেথডেই ইয়ার ওয়ানে নেট প্রফিট সেম হওয়ার কথা। যেমন এই মেথডে 0 হয়েছে, আগের মেথডেও দেখবা নেট ইনকাম 0 হয়েছিল, ঠিক আছে। সো কোনো ঝামেলা নাই। এবার আমরা ইয়ার 2-তে যাই, ইয়ার 2-তে আসলে কি হয়েছে। প্রথমত ইয়ার 2-তে হচ্ছে আমরা যদি দেখি ইয়ার 2-তে হচ্ছে বিগিনিং কোনো ইনভেন্টরি নাই, হ্যাঁ ইয়ার 2-তে যে বিগিনিং কোনো ইনভেন্টরি নাই, ইয়ার 2-তে ম্যানুফ্যাকচার হয়েছে, কয়টা ম্যানুফ্যাকচার হয়েছে ভাই? হ্যাঁ 75,000টা ম্যানুফ্যাকচার হয়েছে, কোয়েশ্চেনে দেখবা। তাহলে 75,000 ইন্টু কত, হ্যাঁ প্রোডাক্ট কস্ট কত ইয়ার 2-তে, হ্যাঁ দেখো ঠান্ডা মাথায় বলো, হ্যাঁ 48.8, তাহলে এই টাকাটা আসে। কিন্তু এইবার কিছু এন্ডিং ফিনিশড গুডস রয়ে গেছে ভাই, হ্যাঁ 75,000টা তুমি ম্যানুফ্যাকচার কইরা 50,000টা সেল করছিলে, রয়ে গেছে কত 60, 70, 25,000টা রয়ে গেছে। এই যে 25,000টা রয়ে গেছে না, এই 25,000 বাদ দিতে হবে না, হ্যাঁ প্রোডাক্ট কস্ট কত 48.8 না, 48.8 না, হ্যাঁ তাহলে 48.8 এই যে বাদ দিয়ে এই যে বাই করলাম। আচ্ছা এটা হচ্ছে প্রসেস, কিন্তু একটু মাঝখানে থাইমে আমরা একটু অ্যানালাইজ করি যে সিচুয়েশনটা কি হইতে পারে। সিচুয়েশনটা হচ্ছে যে ইয়ার ওয়ানে যে ঝামেলাটা ছিল না, তা ইয়ার 2-তে এই গ্যাঞ্জামটা লাগছে। কেন? কারণ ইয়ার 2-তে এই যে এন্ডিং ফিনিশড গুডস 25,000 বাদ দিয়ে দিলাম, 48.8 টাকা বাদ দিয়ে দিলাম, 25,000 × 48.8 টাকা বাদ দিয়ে দিলাম। এই 48.8-এর মধ্যে ভাই কী আছে? ম্যাটেরিয়াল আছে, লেবার আছে এই 48.8-এর মধ্যে, এবং ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডেরও একটা জিনিস, একটা অংশ আছে। সমস্যাটা কী হয়েছে জানো? আগের যে মেথডটা আমরা করে আসছি, হ্যাঁ এই যে আগের যে মেথডটা করছি, এই জায়গায় ভাই ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ঠাস দুম করে সব বিয়োগ করে দিয়েছিলাম। কিন্তু এইবার যে একটা পাকনামো করছো না, হ্যাঁ এই যে 25,000 এখানে বাদ দিয়ে দিলে না ভাই, এই 25,000, এই যে 25,000 বাদ দিছিলা, কত 25,000 × 48.8 বাদ দিছিলা, হ্যাঁ ভাই এই 48.8-এর মধ্যে কি আছে? হ্যাঁ ম্যাটেরিয়াল আছে, লেবার আছে, এবং এবং ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড এই যে 12.8 আছে, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড আছে। তো এই 48.8-এর মধ্যে ভাই 12.8টা আছে না, ওইটা ওই যে 12.8টা ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড তো বাইরে যাইতেছে, কিন্তু ভেরিয়েবল কস্টিংয়ে তো আমি বাই করি না, ভেরিয়েবল কস্টিংয়ে তো ধামাইয়া একেবারে সব দিয়েছিলাম। তো এইবার যেহেতু অ্যাবজর্পশন কস্টিং মেথডে এই 12.8 25,000-এর জন্য বাইরে যাইতেছে, এই জন্য নেট প্রফিট ঠিক এইটুকু অংশের জন্য মেলবে না আগেরটার লগে এই পরেরটা। হ্যাঁ হ্যাঁ 25,000 × 12.8 দিলে দেখো তো কত হয়, 3,20,000 টাকা। হ্যাঁ দেখো তো নেট প্রফিটের পার্থক্য কত, এই জায়গায় -2 লাখ, এই জায়গায় +1,20,000, একদম কাটায় 3,20,000 টাকার গ্যাঞ্জামটা লাগছে। হ্যাঁ গ্যাঞ্জামটা লাগছে। আচ্ছা কেন গ্যাঞ্জামটা লাগছে আশা করি ক্লিয়ার। এই এন্ডিং ফিনিশড গুডসটা মাইনাস করতে গিয়া ফিক্সড ওভারহেডের একটা পোর্শন ধামাইয়া বাদ হয়ে যাইতেছে, হ্যাঁ কায়দা করে বাদ হয়ে যাইতেছে, যেটা আসলে ভেরিয়েবল কস্টিং মেথডে বাদ হওয়ার কোনো সুযোগই নাই। ভেরিয়েবল কস্টিং মেথডে কোনো সুযোগই নাই, যেটা এই জায়গায়
একটু কায়দা করে বের হয়ে যাইতেছে। হ্যাঁ, তো এই হচ্ছে গ্যাঞ্জামটা আর কি। এবং এটা কতটুকু পার্থক্য, রিকনসিলিয়েশন কেমনে করব, নেট প্রফিটে পার্থক্য কতটুকু, সূত্রটা কি? সূত্রটা হইছে ভাই এন্ডিং ফিনিশ গুডস কয়টা, ইয়ার টুতে এন্ডিং ফিনিশ গুডস 25,000, তাহলে এই 25,000 এবং এই ম্যানুফ্যাকচারিং ওভারহেড ইয়ার টুতে যত আছে 12.8, হ্যাঁ এইটা গুণ করলে এইটুকুই পার্থক্যের কারণ, রিকনসিলিয়েশনে এইটুকুই লাগবে, ঠিক আছে? আচ্ছা, রিকনসিলিয়েশন কেমনে করছি তাহলে একটু দেখাই। এই যে পরেরটা রিকনসিলিয়েশন, এই যে দেখো, হ্যাঁ এই যে -2 লাখ, হ্যাঁ -2 লাখ কি আমার ভেরিয়েবল কস্টিংয়ে, এই ভেরিয়েবল অপারেটিংয়ে আমার নেট ইনকাম হয়েছে -2 লাখ, আর অ্যাবজর্পশনে 3,20,000। হ্যাঁ, পার্থক্যের কারণটা কি? পার্থক্যের কারণ এই 1,20,000, সরি কি বলি, হ্যাঁ ভেরিয়েবল কস্টিংয়ে হচ্ছে নেট প্রফিট -2 লাখ এবং অ্যাবজর্পশন কস্টিংয়ে নেট প্রফিট 1,20,000। পার্থক্যের কারণটা কি? পার্থক্যের কারণটা এই যে 3,20,000, হ্যাঁ যেটা এই মাত্র আমি মুখে বাই করে দেখালাম। এই 3,20,000 কেমনে বাইর হইছে? এটা ক্লোজিং স্টক, হ্যাঁ ক্লোজিং স্টক ইনটু ক্লোজিং স্টক ইনটু ওই হচ্ছে কি বলে ওটার নাম হচ্ছে এই পার ইউনিটে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড দিলে এই 3,20,000 টাকা বাইর হয়। আচ্ছা, একটু থামি, ইয়ার 3তে এখনই যাবো না, ইয়ার 2 এর রিকনসিলিয়েশনটা আরেকটু ডিটেলসে চাই। সেটা হচ্ছে একটা কমন সেন্সের কথা আমরা চিন্তা করি, কমন সেন্স। এবার টাকার অঙ্কের দিকে তাকান যাবে না, যেহেতু আমরা ম্যাচিউরড হয়ে গেছি, আমরা অনেক কিছু বুঝা ফেলছি। আমরা এখন কমন সেন্স দিয়ে একটা চিন্তা করব, বলো তো যদি এন্ডিং ফিনিশড গুডস থাকে, না থাকলে তো অসুবিধা নাই, যদি থাকে তাহলে নেট ইনকাম কি ভেরিয়েবলে বেশি হবে নাকি অ্যাবজর্পশনে বেশি হবে? কমন সেন্স, ঠান্ডা মাথায় চিন্তা করে দুনিয়ায়, হ্যাঁ এই লাইনটার দিকে কেউ তাকাইবে না, এই লাইনের দিকে তাকাইবে না, এগুলোর দিকেও তাকানোর দরকার নাই, হ্যাঁ কিছুর দিকে তাকাইবে না, শুধু দুনিয়ায় এন্ডিং ফিনিশড গুডস নামে একটা জিনিস আছে, হ্যাঁ থাকার ফলে এন্ডিং ফিনিশ গুডস রয়ে গেছে, মানে তুমি যতটুকু প্রডিউস করছো ততটুকু সেল করতে পারো না, রয়ে গেছে ভাই, রয়ে গেছে, কি করবা? রয়ে না গেলে তো সমস্যা ছিল না ভাই, দুইটা মিলা যাইতো, রয়ে গেছে। রয়ে যাওয়ার কারণে বলো ভেরিয়েবল কস্টিং মেথডের নেট ইনকাম বেশি হবে নাকি অ্যাবজর্পশন কস্টিং মেথডের নেট ইনকাম বেশি হবে? আচ্ছা, বেশি হবে কিসে? বেশি হবে অ্যাবজর্পশনে, 1,20,000, আর এখানে -2 লাখ ক্ষতি। এটা আসলে কেন হচ্ছে? কারণ হচ্ছে ভাই ভেরিয়েবলে তো তুমি ধামাইয়া ফিক্সড কস্টটা বাদ দিয়ে দিলা, কিন্তু অ্যাবজর্পশনে যতটুকু ক্লোজিং স্টক ছিল ততটুকুর জন্য কম বাদ দিছো। এই কম বাদ দেওয়ার কারণে অ্যাবজর্পশন কস্টিং এই যে জন্য প্লাস ফিগার আসছে। হ্যাঁ, এই জায়গায় কস্টিংটা কম ছিল, আর এই জায়গায় কস্টিংটা বেশি ছিল। হ্যাঁ, সো এইখান থেকে এখানে আসার জন্য কস্টিংয়ের পার্থক্যটুকু কি হয়েছে? ক্লোজিং স্টকের অংশটুকু যোগ করতে হয়েছে। একটু বোঝো এন্ডিং ফিনিশ গুডসটা যোগ কেন করতে হয়েছে। এই টাকার অ্যামাউন্ট এরা মাইনাস আছে, এটা প্লাস আছে, এই পর্যন্ত যাইতে হইলে তো যোগ কইরাই যাইতে হবে। এইসব ম্যাথমেটিক্যাল চিন্তাভাবনা বাদ, থিওরিটিক্যালি বুঝি আমরা যে এইসব টাকার অঙ্কের না মিললেও কেন যোগ করতে হইতো। কারণ হচ্ছে যে ভাই এইটার মধ্যে কস্টটা বেশি, হ্যাঁ এটার মধ্যে কস্টটা কম। হ্যাঁ, ভেরিয়েবলে কস্টিংটা বেশি, অ্যাবজর্পশনে কস্টিংটা কম। হ্যাঁ, কখন কম? যখন ভাই এন্ডিং ফিনিশড গুডস আছে, এন্ডিং ফিনিশড গুডসের কারণে কস্টটা বাইরে হয়ে যাইতেছে, এই জন্য অ্যাবজর্পশনে কস্টিংটা কম, ভেরিয়েবলে কস্টিংটা বেশি। ভাই ভেরিয়েবলে যেহেতু কস্টিংটা বেশি, ভাই এটার তো কস্টটারে কমাইয়া এটার লগে মিলাইতে হবে। এই জন্য কস্ট কমাইতে হইলে আমরা কি করি? যোগ করি। কস্ট কমাইতে হইলে যোগ করি। এই জন্য উপরে যদি লেখো ভেরিয়েবল এবং এন্ডিং ফিনিশড গুডস, তখন যোগ হবে এবং তারপরে অ্যাবজর্পশন হবে, অ্যাবজর্পশনটা বের হয়ে যাবে। কিন্তু এটারে যদি উল্টাইতা, মানে কি, ফার্স্টে অ্যাবজর্পশনটা লিখতা। হ্যাঁ, এখানে কি করছে? অঙ্কটা করছে কি, ফার্স্টে ভেরিয়েবল লিখছে, ভেরিয়েবল দিয়ে অ্যাবজর্পশনে পৌঁছাইছে। যদি ফার্স্টে অ্যাবজর্পশনটা লিখতো, হ্যাঁ ফার্স্টে ভ্যারিয়েবল না লেখা যদি ফার্স্টে অ্যাবজর্পশনটা লিখতো, তাহলে ভেরিয়েবলের পৌঁছানোর জন্য কি করতা? ভেরিয়েবলের কস্টিং বেশি, তাহলে কস্টিং বেশি হলে কি কস্ট আরো বিয়োগ করতে হবে, তখন বিয়োগ করে পৌঁছাইতা। হ্যাঁ, মানে এই যে রিকনসিলিয়েশনটা যদি তোমার শুরুতে ভেরিয়েবল দিয়ে শুরু করে অ্যাবজর্পশনে পৌঁছাইতে হবে, এটা নট লাইক দিস।
তুমি ফার্স্টে অ্যাবজর্পশন বসাইতে পারতা, অ্যাবজর্পশন বসাইয়া ভেরিয়েবলে পৌঁছাইতে পারতা। আগে 1,20,000 বসাইতে পারতা, তারপর 3,20,000 মাইনাস কইরা -2 লক্ষতে পৌঁছাইতে পারতা। হ্যাঁ, কোনো অসুবিধা নাই। জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে যে এন্ডিং ফিনিশড গুডসটা কেন যোগ হচ্ছে, কেন বিয়োগ হচ্ছে, এগুলা এমনি মুখস্থ করা যাবে না, এগুলো মাথা খাটায় লিখলে ভালো। আচ্ছা, ইয়ার 2 শেষ, অনেক কষ্ট হয়েছে। এবার আমরা ইয়ার 3 দেখবো। ওকে, সো ইয়ার 3-তে ঠান্ডা মাথা একটা ঝাড়া দাও, শরীর একটা নাড়া দাও সবাই যেখানে আসো। ওকে, সো ইয়ার 3-তে যে কাহিনীটা হয়েছে, ইয়ার 3-তে আমরা যেটা করছি, সেল তো ফার্স্টে বসাইছি। খেয়াল করো ইয়ার 3-তে যে কাহিনীটা হয়েছে, খেয়াল করো, এটা একটু নতুন আছে কিন্তু এই অঙ্কে ইয়ার 3টাই নতুনত্ব, আর কোনো নতুনত্ব নাই। খেয়াল করো ইয়ার 2-তে কি হয়েছিল, ইয়ার 2-তে একটা ক্লোজিং স্টক ছিল না, যেটা ইয়ার 2 এর ক্লোজিং স্টক সেটাই তো ইয়ার 3 এর প্রারম্ভিক স্টক, বিগিনিং স্টক। কেন? কথার কথা, আমি কলম বিক্রি করি, আমার কলম 10টা রয়ে গেছে, এই বছর সেল করতে পারি নাই, ক্লোজিং স্টক। তো পরের বছর কি ওই 10টা দিয়ে বিক্রি করা শুরু করবো না? বিক্রি করা ওই 10টা কি ফালাই দিই মুদ্রাজমিনে যে যা বিক্রি করবো না তোরে, নাকি ওইটা দিয়েই বিক্রি করা শুরু করবো? সো ওইটা বিগিনিং ফিনিশড গুডসের যোগ হইল। ভালো কথা, কোনো অসুবিধা নাই। এবং কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার ভাই এতক্ষণ যেমন চিল্লাইছি, এই ইয়ার 1 যেমন হয়েছে, ইয়ার 2 যেমন হয়েছে, ইয়ার 3 ওই একই প্রসেসে হয়েছে। আচ্ছা, এবং তারপর যেমন যাওয়ার কথা ওইভাবে এক্সপেন্সগুলো গিয়ে আমার নেট ইনকাম বের হয়েছে। এই প্রসেস খুবই সহজ, অঙ্কের প্রসেসে কোনো অসুবিধা নাই, প্রসেস খুবই সহজ, অঙ্ক পারা যাবে। অঙ্কের ইন্টারপ্রিটেশনটা বুঝি। ইন্টারপ্রিটেশনটা কি? ইন্টারপ্রিটেশনটা হয়েছে যে ভাই ইয়ার 2-তে কি ঘটনা ঘটছিল মনে করে দেখো তো। ইয়ার 2-তে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার কেমনে বাই করছিলাম, যতগুলা প্রোডাকশন হয়েছিল তার সাথে প্রোডাক্ট কস্ট গুণ করছিলাম। তাহলে ইয়ার 3-তে কেমনে বাই করব? প্রোডাকশন ইয়ার 3-তে কয়টা হয়েছে? 40,000টা হয়েছে। প্রোডাক্ট কস্ট কত দেখো, 60 টাকা। তাহলে 40,000 ইন্টু 60, 24 লক্ষ টাকা। 24 লক্ষ টাকা। ইয়ার 2-তেও কিন্তু এমনিই করছিলাম, কোনো অসুবিধা ছিল না। সমস্যাটা কই হয়েছিল ইয়ার 2-তে? সমস্যা হয়েছিল কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার দিয়ে যে পাকনামি কইরা যে ক্লোজিং স্টকটা বাদ দিছিল না, এই জন্য এই ক্লোজিং স্টক বাদ দিতে গিয়া ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডের অংশটুকু আস্তে করে বাদ হয়ে গেছে টেকনিক্যালি। ইয়ার 3-তে কি হয়েছে? এই পর্যন্ত ঠিকই আছে। হ্যাঁ, প্রোডাকশন করছো 40,000 এবং প্রোডাকশন কস্ট, প্রোডাক্ট কস্ট 60 টাকা, এই পর্যন্ত ঠিকই আছে। কিন্তু এইবার একটা আজাইরা একটা প্রারম্ভিক কস্ট উল্টাইয়া এটার মাথার উপর ঠাস করে পড়ছে। এবং এটার মধ্যে আসলে কি আছে? এটার মধ্যে কি ছিল মনে করো? এটার মধ্যে ছিল ওই যে গত বছরের এই জায়গায় যে 25,000 এক্সট্রা ছিল, ওই 25,000 যে এক্সট্রা ছিল, ওই 25,000-এর কস্ট, প্রোডাক্ট কস্টটাই সেটার মধ্যে পড়ছে, এক্সট্রা যোগ হয়েছে, 48.8 যোগ হয়েছে। গ্যাঞ্জামটা কই লাগছে জানো? গ্যাঞ্জামটা হচ্ছে এই জায়গায় আমার বাদ দিতে গিয়া 25,000 ইন্টু 48.8 বাদ দিতে গিয়া টেকনিক্যালি ফিক্সড কস্ট বের হয়ে গেছিল, যেটা আসলে বের হওয়া উচিত হয় নাই। এই জায়গায় ফিক্সড কস্ট ঠিক আছে, এই জায়গায় কোনো ক্লোজিং ইনভেন্টরি নাই, জিরো, বাইরিতে পারতেছে না, খুবই ভালো কথা। কিন্তু আজাইরা একটা যোগ হইয়া কস্টিংটারে বাড়াইতেছে। এই যে 12,20,000, এই যে 12,20,000, এটা কত টাকা? এটা হচ্ছে এই যে যতটুকু আমার ক্লোজিং স্টক সূত্র কি? পার্থক্যের কারণে আমি বের করছিলাম 25,000 ইন্টু দ্বিতীয় বছরে 48.8। এটা হচ্ছে ক্লোজিং স্টক, এটা হচ্ছে ক্লোজিং স্টক এবং প্রাইমারি স্টক। হ্যাঁ, কিন্তু এই 48.8-এর মধ্যে কি কি আছে ভাই? ম্যাটেরিয়াল আছে, লেবার আছে, ভেরিয়েবল ওভার আছে, ফিক্সড ওভারের 12.8 আছে। এই 48.8-এর মধ্যে ফিক্সড ওভারের 12.8 আছে। অর্থাৎ এই 12.8 হুদাই বাইর হয়ে যাইতেছে, যেটা ভেরিয়েবল কস্টিংয়ে বাইর হয় নাই। ভেরিয়েবল কস্টিংয়ে বাইর হয় নাই, কিন্তু এই অ্যাবজর্পশনে ইয়ার 2-তে বের হয়ে গেছে। ইয়ার 2-তে বের হয়ে গিয়ে তো ঝামেলাটা লাগছে। ইয়ার 3-তে আবার সেটা যোগ হইতেছে ফাও।
এই জন্য ইয়ার 3-তেও সেই পার্থক্যের সেই কারণটা সৃষ্টি হয়ে গেছে। তাইলে আমরা যদি দেখি রিকনসিলেশনের জায়গাটা একটু দেখে আসি। ইয়ার 2-তে 3,20,000 টাকা কেমনে বাড়িয়েছিল? 25,000 ইন্টু যে 12.8 মনে হয়, ঠিক ওই জিনিসটাই এই জায়গায় আইসা ঝামেলা লাগাইতেছে। এইখানেও পার্থক্যের কারণ ওইটাই। হ্যাঁ, ভেরিয়েবলের নেট ইনকাম আসছে 3 বছর 3rd ইয়ারে 1 লক্ষ টাকা এবং -2,20,000 টাকা অ্যাবজর্পশনে। এটা ভেরিয়েবল, এটা অ্যাবজর্পশনে। মাঝখানে পার্থক্যের কারণ কি? ওই 3,20,000 টাকাই আসছে। কিন্তু কথা হচ্ছে যোগ করব না বিয়োগ করব। এইখানে টাকার অ্যামাউন্টটা দেখে সহজে বোঝা যায় যে ভাই 1 লক্ষ থেকে -2,20,000 যাইতে ভাই 3,20,000 মাইনাস করতে হবে। ঠিক আছে, বাট একটু কনসেপচুয়াল কাহিনীটা কি? কনসেপচুয়াল কাহিনী হচ্ছে ভেরিয়েবলে ঠাস করে ফিক্সড কস্টটা বের হয়ে গেছিল, কিন্তু অ্যাবজর্পশনে কি হয়েছে? অ্যাবজর্পশনে এই যে থার্ড ইয়ারে এটা বাইর হয় নাই। ঠিক আছে, বাইর হয় নাই, বাচ্চা গেছি কি তাই মাথার উপর উড্ডা বইছে, আরেকটা যোগ হইয়া বাড়াই দিছে, কষ্টরে হুদায় বাড়াই দিছে। হ্যাঁ, অর্থাৎ এই ইয়ার 3-তে অ্যাবজর্পশনে কস্টিংটা বেশি হয়ে যাইতেছে ভেরিয়েবলের তুলনায়। ভেরিয়েবল মেথডের তুলনায় অ্যাবজর্পশন মেথডে বেশি হয়ে যাচ্ছে কস্টিংটা। যেহেতু কস্টিংটা বেশি হয়ে গেছে অ্যাবজর্পশনে, এই জন্য দেখো অ্যাবজর্পশনে ক্ষতি হইতেছে এবং ভেরিয়েবলে সেই ক্ষতিটা হচ্ছে না। এখন আমি যদি রিকনসিলিয়েট করতে চাই, অর্থাৎ মিলাইতে চাই যে কেন মিললো না, একটু মিলাই। আমার ভেরিয়েবলের কস্টিং ঠিক আছে, অ্যাবজর্পশনে কস্টিং বাইরে গেছে না? অ্যাবজর্পশনে কস্টিং বাইরে গেছে, তো যতটুকু বাড়ছে অতটুকু কস্টিং আমি যদি এই নেট ইনকাম থেকে কমায় দিই, অর্থাৎ কস্টিংটাকে বাড়াই দিচ্ছি। এখানে মাইনাস করা মানে কি? কস্টিং বাড়ানো মানে কি? কস্টিং বাড়া মানে কি? নেট ইনকাম কমে যাবে, এই জন্য মাইনাস হচ্ছে। করে আমি এই যে সুন্দর -2,20,000 টাকা পৌঁছালাম। আমি হয়তো অনেক বেশি এক্সপ্লেন করতে গিয়ে জিনিসটারে গাঁজাখুরি বাড়ারা অনেকের কাছে কমপ্লিকেটেড হিসেবে উপস্থাপন করতেছি, কিন্তু জিনিসটা বিন্দুমাত্র কমপ্লিকেটেড না, অনেক ইজি। মানে আমি অঙ্ক যতটুকু না করছি তার চেয়ে অ্যানালাইজ বেশি করছি, এই জন্য হয়তো ভয় লাগতে পারে, কিন্তু অঙ্ক কিন্তু খুবই সহজ। অঙ্ক কোনো ব্যাপারই না, ম্যাথটা এখানে খুবই ইজি। জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করলে এই অ্যানালাইসিসগুলো পাওয়া যায়। এই জন্য এই ভিডিও শুরু করার আগেই বলছি যে কথা শোনার চাইতে চিন্তা করতে হবে বেশি। হ্যাঁ, এই ম্যাথগুলো করা ইজি, খুব ইজি, প্রসেসগুলো খুবই ইজি, সহজে প্রসেসগুলো আগাইছে স্টেপ বাই স্টেপ। বাট চিন্তা করলে অনেক কিছু পাওয়া যায়। আমি আমার চিন্তাগুলো শেয়ার করলাম, তোমরা তোমাদের চিন্তাগুলো শেয়ার করতে পারো, বা আমার চিন্তায় যদি কোনো ভুল থাকে তাহলে ধরাই দিতে পারো।